আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা তৃতীয় অধ্যায়ের দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। তো আজকের আলোচনাটাই একদম বেসিক আলোচনা থাকবে। দুতরফা দাখিলা পদ্ধতি কি, দুতরফা দাখিলা পদ্ধতির উদ্ভাবক কে, দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তি কোথা থেকে হলো, বা এর ইতিহাস কি, বা এর উদ্দেশ্য কি, এর বৈশিষ্ট্য কি, এর সুবিধা অসুবিধা, এর প্রয়োগ বা এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, এবং আলোচনা শেষে তোমাদের জন্য কিন্তু কিছু কুইজ থাকবে, যেগুলো তোমাদেরকে খুব এন্টারটেইন করবে। আশা রাখি তোমরা ধৈর্য সহকারে আমার সাথে থাকবে এবং ক্লাসটাকে উপভোগ করবে। তো চলো শুরু করা যাক। দুতরফা দাখিলা পদ্ধতি নবম দশম শ্রেণী অথবা এসএসসি পরীক্ষার্থীদের হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো এই যে তৃতীয় অধ্যায়ে দুতরফা দাখিলা পদ্ধতি আলোচনা হচ্ছে, এটি আলোচনা করছে আমি এস এম বেলাল হোসেন জয়। তো চলো দেখি কি আছে। দুতরফা দাখিলার প্রথম প্রাথমিক ধারণা নিব। হ্যাঁ, প্রাথমিক ধারণা, দুতরফা দাখিলা পদ্ধতি একটি আহ, বিজ্ঞানসম্মত পদ্ধতি যেখানে লেনদেনের দুটি দিক থাকে। কয়টা দিক থাকে? দুটি দিক থাকে। একটিকে ডেবিট, অপরটিকে ক্রেডিট করতে হবে। এরকম দুটি দিক থাকবে দুতরফা দাখিলা পদ্ধতিতে। একটিকে ডেবিট করতে হবে, আরেকটাকে ক্রেডিট করতে হবে। ঠিক আছে? এরপরে এইটা একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি যেখানে হিসাব সমীকরণ আমরা জানি, আমরা অলরেডি শিখে আসছি। সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। ঠিক আছে? মালিকানা সত্ত্বকে আবার মূলধনও বলা যেতে পারে। ঠিক আছে? তো আমি এখানে সম্পদ সমান দায় প্লাস মূলধন লিখেছি। এইটা অনুসরণ করবে। হ্যাঁ, বিজ্ঞানসম্মত একটা পদ্ধতি যেটা সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব এই হিসাব সমীকরণটাকে অনুসরণ করে গাণিতিক নির্ভুলতা বজায় রাখবে। তার মানে এটা কিভাবে অনুসরণ করবে? অর্থাৎ মোট ডেবিট যা হবে মোট ক্রেডিটও তাই হবে। ঠিক আছে? সম্পদ যদি ডেবিট হয় তাহলে ক্রেডিট হিসেবে দায় অথবা মূলধন যে কোনো একটা আসতে পারে। ঠিক আছে? তাহলে বুঝতে পারছো, দুতরফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি এবং এটি হিসাব সমীকরণের এই যে হিসাব সমীকরণ কি, সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এই দায় প্লাস মালিকানা সত্ত্বে এই দুটি এই সমীকরণটি অনুসরণ করে গাণিতিক নির্ভুলতা বজায় রাখে। ওকে, তারপরে এর সূচনা কোথায় হলো বা ইতিহাস কি? দুতরফা দাখিলা পদ্ধতি প্রথম বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করে ইতালির গণিতবিদ। ইতালিতে সূচনা হয় প্রথম, এবং এটি ইতালির গণিতবিদ প্রথম দুতরফা দাখিলা পদ্ধতি বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করে। এটি কোথায় ব্যাখ্যা করে? ইতালির গণিতবিদ কে? ইতালির গণিতবিদ হলো লোকা প্যাসিওলি। লোকা প্যাসিওলি 1494 সালে 1494 সালে তার একটি গ্রন্থ সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিক প্রপাশনিটা নামে একটি গ্রন্থ ছিল। এই গ্রন্থে এই যে দুতরফা দাখিলা পদ্ধতির বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দিয়ে থাকে। তাইলে কে, এই যে কে ব্যাখ্যা দিয়ে থাকে? লুকা প্যাসিওলি। লুকা প্যাসিওলি কোথায় থাকেন? ইতালি থাকে। ইতালির তার পেশা কি ছিল বা সে কি ছিল? সে একজন গণিতবিদ ছিল। ঠিক আছে? একেই কিন্তু আবার হিসাব বিজ্ঞানের জনক বলা হয়। তাহলে যদি প্রশ্ন করা হয় হিসাব বিজ্ঞানের জনক কে? হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি। ঠিক আছে? মনে থাকবে। এরপরে ঐতিহাসিক প্রেক্ষাপট কি দেখো, ইতালির বণিকরা ব্যবসা সম্প্রসারণের জন্য নির্ভুল হিসাব পদ্ধতির প্রয়োজন অনুভব করেন। কারণ ইতালির বণিকরা ব্যবসায় কিন্তু ইতালির বণিকরা, বণিক হলো ব্যবসায়ী। আমরা এখন যাদেরকে ব্যবসায়ী বলি তারা হলো বণিক। বণিক বলা হতো তাদেরকে। ঠিক আছে? এরা সর্বপ্রথম কিন্তু ইতালি থেকে তাদের ব্যবসাটা প্রচলনটা শুরু হয় পৃথিবীতে। এই প্রচলনে দেখো ব্যবসায়িক বণিকরা তাদের ব্যবসাটাকে সম্প্রসারণ করার জন্য একটা নির্ভুল হিসাব পদ্ধতির প্রয়োজন অনুভব করে। তো এই প্রয়োজন অনুভব করা, সেই প্রয়োজন থেকে দুতরফা দাখিলা পদ্ধতির বিকাশ লাভ করে, যেটা লুকা প্যাসিওলি খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছিলেন। এবং বর্তমানে সারা বিশ্বে এই পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। তো দুতরফা দাখিলা পদ্ধতি, আমি বলছি এই পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। তার মানে কি এছাড়া আরো কোনো পদ্ধতি রয়েছে? হ্যাঁ, আরেকটি পদ্ধতি রয়েছে, সেটি হলো একতরফা দাখিলা পদ্ধতি। এটা একটা অবৈজ্ঞানিক এবং সহজ এবং কি কম গ্রহণযোগ্য একটা পদ্ধতি। এই পদ্ধতি
খুব একটা ব্যবহার হয় না, এবং কি বিশেষ করে বড় বড় প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলোতে কখনোই এটা ব্যবহার করা হয় না একতরফা দাখিলা পদ্ধতি। সবসময় দুতরফা দাখিলা পদ্ধতি ব্যবহার করা হয়। তার মানে দুতরফা দাখিলা পদ্ধতির জনপ্রিয়তা চরম লেভেলে, হ্যাঁ? পৃথিবীর সারা বিশ্বেই, ঠিক আছে? সকল দেশেই দেখা যাচ্ছে যে দুতরফা দাখিলা পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহার করে। ওকে। এরপরে দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা কোত্থেকে আসলো? ধারণা আসলো প্রতিটি লেনদেনের দুটি দিক থাকে। একটি হলো ডেবিট, আরেকটি হলো ক্রেডিট। এইটা তারপরে এই যে আমার হিসাব সমীকরণ যে রয়েছে, সম্পদ সমান দায় প্লাস মূলধন বা মালিকানা সত্ত্ব, এইখানে একটা উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারি যে হিসাব দুতরফা দাখিলা পদ্ধতি আসলে কি। যেমন দেখো, রহিমের ব্যবসায় 50,000 টাকা বিনিয়োগ করলো, এটা একটা উদাহরণ। তাহলে রহিমের ব্যবসায় 50,000 টাকা বিনিয়োগ করলো, এই যে রহিম হলো তার মালিক, তার ব্যবসায় 50,000 টাকা বিনিয়োগ করলো, এই 50,000 টাকা সে এখানে মূলধন হিসেবে দিল। তার মানে তার মালিকানা সত্ত্ব এখানে বেড়ে গেল, এখানে মূলধন একটি হিসাব তৈরি হয়ে গেল। এবং এই যে ব্যবসায় যে দিল, ব্যবসায় নগদ 50,000 টাকা বৃদ্ধি পাইল। তাইলে নগদ 50,000 টাকা যখন বৃদ্ধি পায়, তখন নগদান হিসাব নামে একটি হিসাব ডেবিট করতে হয়। তো কোন হিসাব ডেবিট করতে হবে, কোন হিসাব ক্রেডিট করতে হবে, এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত পরবর্তী পর্বে আলোচনা করব। সবাই চোখ রাখো এবং শিখতে পারবে খুব সহজে। তো এখানে দুইটা হিসাব তৈরি হলো। কয়টা হিসাব? দুইটা। একটা হলো নগদান হিসাব, আরেকটি হলো মূলধন হিসাব। তো নগদান হিসাবটাকে ডেবিট করা হয়েছে, সমপরিমাণ অর্থই মূলধন হিসাবকে ক্রেডিট করা হয়েছে। কত অর্থ আছে এখানে? 50,000 টাকা। তাহলে দেখো, ডেবিটে 50,000 টাকা, ক্রেডিটে 50,000 টাকা। অর্থাৎ প্রত্যেকটা লেনদেনের দুইটি দিক থাকবে, একটি হলো ডেবিট, আরেকটি হলো ক্রেডিট। আর দুইটি দিকে অর্থের অঙ্কে সমান থাকবে, ঠিক আছে? যেমন ডেবিটেও 50,000 রয়েছে, এখানে ক্রেডিটেও 50,000 রয়েছে। বুঝতে পেরেছো? এরপরে দেখো, দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য হলো দ্বৈত সত্তা, মানে দুইটি সত্তা থাকবে, দুইটি পক্ষ থাকবে, ঠিক আছে? তারপরে হলো দাতা ও গ্রহীতা থাকবে, এক পক্ষ গ্রহণ করবে আর এক পক্ষ সুবিধা প্রদান করবে, এরকম দাতা এবং গ্রহীতা থাকবে। তারপরে হলো ডেবিট এবং ক্রেডিট করতে হবে, এক পক্ষকে ডেবিট করতে হবে আর এক পক্ষকে ক্রেডিট করতে হবে, ঠিক আছে? তারপরে সমান অঙ্কের আদান প্রদান থাকতে হবে, যে পরিমাণ ডেবিট করব সেই পরিমাণই ক্রেডিট করতে হবে আমাকে। বুঝতে পেরেছো? এরপরে হলো সামগ্রিক ফলাফল নিরূপণ করতে হবে বিজ্ঞানসম্মত উপায়ে। এটি হলো দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য। দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য টোটাল 5টা। কয়টা? 5টা। এক হলো দ্বৈত সত্তা, 2 হলো দাতা ও গ্রহীতা, 3 হলো ডেবিট ও ক্রেডিট করা, 4 হলো সমান অঙ্কের আদান প্রদান করা, এবং 5 হলো সামগ্রিক ফলাফল নিরূপণ করা। এটি কিন্তু তোমাদের পাঠ্য বইতেও রয়েছে এই 5টি বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো অনেক সময় এমসিকিউ হিসেবে আসে, দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য কয়টি, তোমরা কিন্তু খুব সহজে দিয়ে দেবা 5টি। ওকে। এরপরে উদ্দেশ্য দেখো, দুতরফা দাখিলা পদ্ধতির উদ্দেশ্য কি কি রয়েছে? প্রথম হলো সঠিক ও নির্ভুল হিসাব সংরক্ষণ করা যায়। সঠিক ও নির্ভুল হিসাব সংরক্ষণ করার জন্য দুতরফা দাখিলা পদ্ধতি ব্যবহার করা হয়। আরেকটি হলো প্রতিটি লেনদেনের পূর্ণ তথ্য প্রদান করতে হবে, ঠিক আছে? প্রতিটি লেনদেনে এখানে পূর্ণ তথ্য প্রদান করা হয়, কারণ দুইটা পক্ষ থাকে, কোন পক্ষ সুবিধা দিল, কোন পক্ষ সুবিধা নিল, কোন পক্ষকে ডেবিট করা হলো, কোন পক্ষকে ক্রেডিট করা হলো, কত টাকা ডেবিট করা হলো, কত টাকা ক্রেডিট করা হলো, এই সব কিছু পূর্ণাঙ্গ বিস্তারিত এখানে খুব সহজে পাওয়া যায়, ঠিক আছে? কন্ট্রার মাধ্যমে, ঠিক আছে? এই জন্য লেনদেনের পূর্ণ তথ্য প্রদান করা যায়। তারপরে হলো ভুল নির্ণয় সহজ করা যায়, কারণ ওই যে মোট ডেবিট সমান মোট ক্রেডিট করতে হবে, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট সমান হতে হবে। তো কোনো গরমিল হলে খুব সহজে ভুলটা ধরা যাবে, ডেবিটে কম হলো না ক্রেডিটে কম হলো, কোথায় কি হলো খুব সহজেই ধরা যাবে, ঠিক আছে? তারপরে লাভ ক্ষতি নির্ধারণ করা যায়। তারপরে হলো আর্থিক অবস্থা নির্ণয় করা যায়, ঠিক আছে? দুতরফা দাখিলা পদ্ধতি। প্রতারণা প্রতিরোধ করা যায়, প্রতারণা প্রতিরোধ খুব সহজেই এখানে করা যায়। ওকে। সুবিধা সমূহ কি কি? আমরা তো এতক্ষণ বলা বৈশিষ্ট্য উদ্দেশ্য এগুলো দেখলাম। সুবিধা কি রয়েছে দুতরফা দাখিলা পদ্ধতি? সুবিধা হলো প্রতিটি লেনদেনে পূর্ণাঙ্গ রেকর্ড পাওয়া যায়, এটা হলো প্রথম সুবিধা। দ্বিতীয় সুবিধা হলো গাণিতিক নির্ভুলতা যাচাই করা যায়। তৃতীয় সুবিধা কি? সহজে লাভ ক্ষতি নির্ণয় করা যায়। চতুর্থ সুবিধা হলো ব্যালেন্স শিট প্রস্তুত করা যায়। ব্যালেন্স শিট প্রস্তুত করে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নিরূপণ করা যায়, যে প্রতিষ্ঠানে কত কি পরিমাণ সম্পদ রয়েছে, কি পরিমাণ দায় রয়েছে, ঠিক আছে? ওকে।
তারপরে হলো ভুল খুঁজে বের করা খুব সহজ হয়ে যায় এই দুতরফা দাখিলা পদ্ধতিতে। তো এই কয়েকটি সুবিধা ছিল। তো সুবিধা জানলে এর অসুবিধাও তো জানা দরকার আছে। তো সবকিছুতেই যে শুধু সুবিধা থাকবে তা নয়, অসুবিধাও কিছু রয়েছে। তো কি, কি অসুবিধা রয়েছে দেখো, তুলনামূলকভাবে এটা একটা জটিল, যেমন ডেবিট এবং ক্রেডিট করতে হবে, দাতাকে গ্রহীতাকে সমান পরিমাণ অর্থ এখানে দেখাইতে হবে ডেবিট ক্রেডিটে। এগুলো একটু ক্যালকুলেশন করার তুলনামূলকভাবে একটু জটিল, তবে জনপ্রিয়। হ্যাঁ? তারপরে হলো সময় সাপেক্ষ। যেহেতু জটিল, এটা একটু গবেষণা করা বা ক্যালকুলেশন করতে একটু সময় লাগবে বেশি। তারপরে হলো দক্ষ হিসাবরক্ষক প্রয়োজন। এখানে কিন্তু হিসাব রক্ষক ছাড়া কেউ বুঝতে পারবে না। তুমি একজন হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট, হিসাব বিজ্ঞানকে খুব সহজে ভালোভাবে বুঝতে পারো। এজন্য তোমার কাছে এটি খুব সহজ হবে। বাট হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট না হলে হিসাব করাটা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। এজন্য দক্ষ হিসাব রক্ষক প্রয়োজন হবে। ঠিক আছে? তারপরে হলো ছোট ব্যবসায়ের জন্য কখনো, কখনো ব্যয়বহুল। এটা কারণ এখানে একটু ওই যে দক্ষ হিসাবরক্ষক লাগবে, সময় সাপেক্ষ এবং একটু জটিল হলে তো এখানে আমার একটু টাকাও বেশি যাবে, খরচ বেশি হবে, সময় বেশি যাবে, তাই না? এটা একটু ব্যয়বহুল হবে ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে। ঠিক আছে? এইজন্য ছোট প্রতিষ্ঠানগুলো মেক্সিমাম সময় একতরফা দাখিলা পদ্ধতি ব্যবহার করে থাকে। আর বড়, বড় প্রতিষ্ঠানগুলো অবশ্যই দুতরফা দাখিলা পদ্ধতি ব্যবহার করে থাকে। ঠিক আছে? এই গেল অসুবিধা। এরপরে আমরা কি আলোচনা করব? প্রয়োগ ক্ষেত্র, এর কি, কি প্রয়োগ রয়েছে প্রয়োগগুলো আমরা দেখি। ব্যাংক ব্যাংক রয়েছে, ব্যাংকে প্রয়োগ করতে পারে দুতরফা দাখিলা পদ্ধতি। তারপরে বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। এরপরে হলো শিল্প প্রতিষ্ঠান রয়েছে। তারপরে হলো সরকারি সংস্থা রয়েছে। সরকারি সংস্থা বা বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে। তারপরে হলো এনজিও রয়েছে। এনজিও হলো কি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ ব্যক্তি মালিকানার যে সংগঠনগুলো রয়েছে সেগুলোকে এনজিও বলা হয়। হ্যাঁ? শিক্ষা প্রতিষ্ঠানেও এই দুতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ হয়। তারপরে কি আধুনিক সব ব্যবসা প্রতিষ্ঠানে এই পদ্ধতি ব্যবহার করা হয়। আধুনিক সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে এই পদ্ধতি ব্যবহার করা হয়। বুঝতে পেরেছো? এরপরে দেখো সারসংক্ষেপ। সারসংক্ষেপে কি আলোচনা করা হয়েছে দেখো। এইটা এতটুকু আমরা সামগ্রিকভাবে পড়ে এসে আমরা কি শিখতে পারলাম যে দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রতিটি লেনদেনের দুটি দিক লিপিবদ্ধ করতে হয়। একটি ডেবিট এবং একটি ক্রেডিট। এটা আমরা আমাদের মূল জিনিস। এখানে এইটা এভয়েড করার কোনো অপশন নাই। এই পদ্ধতির মাধ্যমে ব্যবসায় লাভ, ক্ষতি ও আর্থিক অবস্থা নির্ভুলভাবে নির্ণয় করা যায়। বর্তমানে এটি বিশ্বব্যাপী স্বীকৃতি ও সর্বাধিক ব্যবহৃত একটি হিসাব পদ্ধতি। ঠিক আছে? এটা হলো আমাদের সারসংক্ষেপ। ওকে, এখন বিশেষ পর্ব। আমি তোমাদের শুরুতে যেটা বলেছিলাম যে এই আলোচনার শেষে আমরা একটি বিশেষ পর্ব রাখবো, কুইজ পর্ব রাখবো, যেটি তোমাদের কাছে খুবই ইন্টারেস্টিং মনে হবে। এই ক্লাসটা যদি এতক্ষণ বড় মনোযোগ দিয়ে তুমি শুনে থাকো বা বুঝে থাকো তাহলে কিন্তু এই কুইজগুলো ইজিলি পারবে। দেখো কি বলা আছে, দুতরফা দাখিলা পদ্ধতির জনক কে? দুতরফা দাখিলা পদ্ধতির জনক কে? তুমি এক চান্সে পারার কথা, কারণ তুমি এতক্ষণে শিখে আসছো। আমরা শুরুর দিকেই বলে দিছিলাম দুতরফা দাখিলা পদ্ধতির জনক কে। তো এখানে অপশন আছে কি অ্যাডাম স্মিথ, তারপরে লুকা প্যাসিওলি, কার্ল মার্কস, নিউটন। কোনটা হবে বলো তো? এটার উত্তর কি হবে বলো? কমেন্ট করো সবাই। হ্যাঁ, এটা কি হবে অ্যান্সার? দেখো সঠিক উত্তর কি? খ, লুকা প্যাসিওলি। ওকে, এরপরে দেখো ২ নাম্বার কুইজটা দেখো। দুতরফা দাখিলা পদ্ধতি প্রথম ব্যাখ্যা করা হয় কত সালে? কত সালে? ওই যে লুকা প্যাসিওলি কত সালে ব্যাখ্যা করেছিলেন? সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রি প্রপাশনিয়েটে বইয়ে কত সালে ব্যাখ্যা করেছিলেন? বলো তো? ১৪৮০, ১৪৯৪, ১৫০০ এবং ১৫৫০। ৪টা অপশন রয়েছে। কোনটা হবে বলো? খুব সহজে পারার কথা। এটা ১৪৯৪ হবে। দেখো এটা সঠিক উত্তর খ, ১৪৯৪। ওকে, এরপরে দেখো প্রতিটি লেনদেনের কয়টি দিক থাকে? প্রতিটি লেনদেনের ২ টি দিক থাকে। একটি হলো ডেবিট, আরেকটি হলো ক্রেডিট। ঠিক আছে? একটি ডেবিট, আরেকটি হলো ক্রেডিট। তাহলে এখানে এইটার সঠিক উত্তর হওয়ার কথা ২ টি। ঠিক আছে? ওকে। এরপরে দেখো হিসাব সমীকরণ কোনটি? হিসাব সমীকরণ আমরা তো দেখে আসলাম। হিসাব সমীকরণ কি? মোট সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বকে মূলধনও বলা যেতে পারে। এজন্য মালিকানা সত্ত্বের জায়গায় এখানে মূলধন লেখা হয়েছে। তো এটার সঠিক উত্তর খ হবে। এটারও সঠিক উত্তর কি হবে? খ হবে। এরপরে ৫ নাম্বার কুইজটা দেখো কি বলা আছে? ডেবিট ও ক্রেডিট সমান না হলে কি হবে? ডেবিট ও ক্রেডিট সমান যদি না হয় তাহলে কি হবে? হিসাব সঠিক হবে, ভুল হয়েছে, লাভ হয়েছে, ক্ষতি হয়েছে। তাইলে ডেবিট ও ক্রেডিট সমান যদি না হয় তাহলে হিসাবে ভুল হয়েছে। এটা সঠিক উত্তর হবে খ। এটা সঠিক উত্তর হবে কি? খ।
খ, এখানে সঠিক উত্তর ক, এখানে দেখাইছে আমার ডিজাইনার এটা কম ভুল করেছে, এটা খ হবে, ভুল হয়েছে। সমান না হলে, যদি ডেবিট ক্রেডিট সমান হয় তাহলে কি হবে, হিসাব সঠিক হয়েছে। সমান হলে, এখানে না বলেছে, সমান না হলে ভুল হয়েছে। ওকে, এরপরে দেখো 6 নাম্বার কুইজে বলা আছে কি ছোট ব্যবসার জন্য এই পদ্ধতির একটি অসুবিধা কি? ছোট ব্যবসায়ের জন্য এই পদ্ধতির একটি অসুবিধা কি? এটা একটা জটিল পদ্ধতি, তাই না? এই পদ্ধতির একটা অসুবিধা হলো এটা একটি জটিল পদ্ধতি। তাইলে এটা গ নাম্বার হবে। ওকে? সর্বশেষ কুইজ মনে হয় রয়েছে এটি। ডেবিট ও ক্রেডিটের সমতা কি নির্দেশ করে? ডেবিট ও ক্রেডিটের সমতা কি নির্দেশ করে? বোঝার চেষ্টা করো। লাভ করে, ক্ষতি করে, গাণিতিক নির্ভুলতা নির্দেশ করে, মূলধন বৃদ্ধি করে, কোনটা করতে পারে? ডেবিট ক্রেডিট যদি সমান থাকে তাহলে হিসাব নিখুঁতভাবে করা হয়েছে, নির্ভুলভাবে করা হয়েছে, তাহলে এটি গাণিতিক নির্ভুলতা হওয়ার কথা। এটা সঠিক উত্তর কি? দেখো দেখো দেখো, সঠিক উত্তর গ। এটা কি হবে? গাণিতিক নির্ভুলতা নির্দেশ করবে। ওকে, তাহলে এই পর্যন্তই ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং, এবং তোমরা আশা রাখি আমার ক্লাসটাকে এনজয় করেছো। তোমরা যদি কোথাও কোনো কিছু বুঝতেও অসুবিধা হয় বা কিছু তোমার যদি জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাইতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে ডিরেক্ট কল দিয়ে জানাইতে পারো। এবং আমি তোমাদের জন্য সবসময় ডেডিকেটেড, তোমাদের পাশেই রয়েছি। হ্যাপি অ্যাকাউন্টিং লার্নিং। তোমরা অ্যাকাউন্টিং স্টাডির পাশে থাকো এবং অ্যাকাউন্টিং এ প্রো হয়ে যাও, এটাই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।